हेलो फ्रेंड, वेलकम टू माई चैनल। नतून एक भिडियोते तुम्हारे सकलके स्वागत। आज के जो भिडियोटा तुम्हारे देखाते चले आज के जो भिडियोटा बनाते चले सेटा होच्छे ESR रिलेटेड भिडियो। तो फ्रेंड आज के तुम्हारे देखाबो ESR कि करे करा हय। ता ESR रिलेटेड जो प्रैक्टिकल जो करा हय एटा मोटामुटी चार रकम भावे करा हय। एकटा वेस्टार्न ग्रीन मेथडे ओई प्रिंसिपाली करा हय, किन्तु सेटा रकम चार रकम भावे करा जाय। एकटा कि करे जे वेस्टार्न ग्रीन मेथडेर साहाज्ये करा जाय, একটা কি করে যে একটাকে যে ডিসপোজেবল ওয়েস্টার্ন গ্রিন পিপেট পাওয়া যায় তার প্রসিডিউরে করা হয়, একটা উইন্ডপ টিউবের সাহায্যে করা হয় এবং একটা অটোমেটিক মেশিনের প্রসিডিউরে করা হয়। তাই আমি চারটে প্রসিডিউরে তোমাদের ডেমনস্ট্রেশন করে দেখাবো, তবে পার্ট বাই পার্ট দেখানোর চেষ্টা করব এবং ভিডিওটা মোটামুটি লেন্দি হতে চলেছে। তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তা ভিডিও শুরু করার আগে আমি কিছু প্রাইমারি ESR রিলেটেড কিছু প্রাইমারি কথা বলতে চাই। সেটা হচ্ছে ESR করতে গেলে আমাদের কী কী লাগে। মেনলি ওয়েস্টার্ন গ্রিন ESR করতে গেলে লাগে আমাদের ওয়েস্টার্ন গ্রিন ESR স্ট্যান্ড লাগে, ESR পিপেট লাগে, ট্রাইসোডিয়াম সাইট্রেট লাগে, 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট লাগে, আর অবশ্যই লাগবে আমাদের ব্লাড, যেটা হচ্ছে বেগুনি কালারের ব্লাড লাগবে, আর একটা হচ্ছে ব্ল্যাক কালারের ব্লাড। তা ফ্রেন্ড এখানে মজাদার আমি দুটো জিনিস তোমাদের দেখাতে চাইছি। এই বেগুনি কালার এবং ব্ল্যাক কালারের ভায়েলের ব্লাড দিয়ে কী করে করা হবে, বা ব্ল্যাক কালারের ভায়েল দিয়ে কেন করা হবে। তা আমি এখানে দেখাতে চাইছি ফ্রেন্ড, ব্ল্যাক কালারের ভায়েল হচ্ছে ইউনিভার্সাল কালার। এটা হচ্ছে কিন্তু অনলি ফর ESR করার জন্য। তো এটা কিন্তু ESR করার জন্য মানে কি, এর মধ্যে কিন্তু অলরেডি 3.8% ট্রাইসোডিয়াম সাইট্রেট 1:4 রেশিওতে রয়েছে, আর সেই জন্যে এটা হচ্ছে অনলি ফর ESR। আর এই যে ভায়োলেট কালারের যে ESR ভায়োলেট কালারের যে তোমরা ভায়েলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে CBC ভায়েল। এর মধ্যে কী করা থাকে, EDTA থাকে, EDTA মিক্সড ব্লাড থাকে। সেই জন্য এটা থেকে আমাদের ডাইলিউশন করে নিতে হবে। আর এখানে আমি এই টেস্ট টিউব রেখেছি এখানে ডাইলিউশন করার জন্য। তো ফ্রেন্ড এইটা মোটামুটি গেল আমাদের প্রাইমারি রিকোয়ারমেন্ট। এবার কিছু আইডেন্টিফিকেশান আমি তোমাদের দেখাতে চাইছি। সেটা হচ্ছে ESR ওয়েস্টার্ন গ্রিন স্ট্যান্ড। এই ওয়েস্টার্ন গ্রিন স্ট্যান্ড ফ্রেন্ড এটা কিন্তু একটা জাস্ট মেটালিক একটা স্ট্যান্ড। এর কিন্তু একটা বেস থাকে এবং একটা টপ থাকে। এই বেসটা কিন্তু হেভি মেটাল দিয়ে তৈরি এবং এটা কিন্তু খুব ভারী হয়। এটা কিন্তু প্রচণ্ড ভারী, কারণ মানে মিডিয়াম ওয়েট, কারণ এটা যাতে ভাইব্রেশনে মিনিমাম ভাইব্রেশনও যাতে না নড়ে, ভাইব্রেট না হয়, এবং এটা যেন স্ট্যান্ডিং পজিশনে থাকতে পারে, সেই জন্য বেসটা কিন্তু ভারী করা হয়েছে। এর কিন্তু টপ পোর্শনে কিন্তু কিছু প্রেশার স্ক্রু থাকে বা প্রেশার গেজ থাকে, যেটা দিয়ে আমাদের ESR ওয়েস্টার্ন গ্রিন পিপেটটাকে কিন্তু আটকে রাখা হয় ভার্টিক্যাল পজিশনে। আর এইখানে এই যে বেসের এইখানে কিছু তোমরা এইখানে কিছু আমাদের রাবার প্যাড থাকে। এইখানেই কিন্তু আমাদের এই যে পিপেটের ESR পিপেটের যে বটম পোর্শনটা থাকে, এই বটম পোর্শনটা ওখানে গিয়ে এয়ার টাইট হয়ে যায়। আর এই ESR স্ট্যান্ডের যে আমাদের বেস রয়েছে, বেসে কিন্তু 1 2 3 4 5 6 নাম্বারিং করা থাকে, এবং এখানে দেখো 1 2 3 4 5 6, সিমিলারলি 1 2 3 4 5 6, মানে রেসপেক্টিভ যার রাবার প্যাডের উপরে কিন্তু একটা প্রেশার স্ক্রু থাকে, এবং যার ফলে সেই মানে রেসপেক্টিভ সেই প্রেশার স্ক্রু দিয়ে সেই আমার ESR স্ট্যান্ডটাকেও ভার্টিক্যাল পজিশনে রাখা হয়। তো এখানে কিন্তু রাবার প্যাড থাকে। এখানে জাস্ট আমাকে এটাকে আটকে রাখার জন্য, যাতে এয়ার টাইট হওয়ার জন্য, যাতে এখান থেকে ব্লাডটা আমার লিকেজ না হয়, এই পোর্শন থেকে যেন ব্লাডটা লিকেজ না হয়। এটা গেল আমার ওয়েস্টার্ন গ্রিন স্ট্যান্ড। এবার হচ্ছে ওয়েস্টার্ন গ্রিন আমার পিপেট। এই যে পিপেট এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে একদম এর কিন্তু দুটো পোর্শন, একটা হচ্ছে বটম আর একটা হচ্ছে বটম, মানে টপ আর একটা হচ্ছে বটম আমরা কি করে চিনব। বটমে কিন্তু একটা মানে একটা রাফ পোর্শন আছে, আর এটা মোটামুটি 300 মিলিমিটার লং। মানে একদম আমার এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমার লেফট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার আর রাইট হ্যান্ডের ইন্ডেক্স ফিঙ্গার, এই দুটো হচ্ছে মোটামুটি টোটাল এই অবধি হচ্ছে আমার 300 মিলিমিটার লং। এই 300 মিলিমিটারের ফ্রেন্ড, এই 300 মিলিমিটারের মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। 300 মিলিমিটারের মধ্যে এই 300 মিলিমিটারের মধ্যে কিন্তু এই যে বটম থেকে মোটামুটি আমার
10 ইন্টারভ্যালে নাম্বারিং করা থাকে 190 180 এরকম করতে 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 কিন্তু আমার জিরোতে গিয়ে শেষ হচ্ছে। মোটামুটি আমার বটম থেকে আমার 200 মিলিমিটার অবধি মার্কিং করা থাকে। এইটুকু মানে আমার এই যে লেফট হ্যান্ডের ইন্ডেক্সে থামটা দেখতে পাচ্ছ সেই অবধি, এই অবধি 200 মিলিমিটার অবধি মার্কিং করা থাকে। আর উপরের যে এই যে জিরো থেকে টপ পোর্শনে এটা কিন্তু মার্কিং করা থাকে না, কারণ এখানে এখানে পিপেটিং করতে হয়, সেই জন্য মার্কিং করা থাকে না। আর এটা মোটামুটি 1 ml পিপেটের মতো, 1 ml পিপেটে যতটা হোল্ড করে ততটাই। এবং এই নাম্বারিংটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো 10 মিলিমিটার ইন্টারভালে নাম্বারিং করে থাকো, 190 180 170 এরকম করতে করতে মোটামুটি জিরোতে গিয়ে নাম্বারিংটা শেষ হচ্ছে। এই যেখানে জিরোতে শেষ হচ্ছে, তা আমরা যখন ব্লাড ড্র করবো ঠিক এই জিরো অবধি করবো, মানে আমাদের সমস্ত কিছু মেজারমেন্ট হবে এই 190 থেকে এবং এই জিরো অবধি। কারণ ফ্রেন্ড এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই যে বটনের যে 190 অবধি মার্কিং করা আছে, তার নিচে কিন্তু 10 অবধি কিন্তু 10 বাদবাকি 200 মানে 8-10 মিলিমিটার কিন্তু মার্কিং করা নেই। একটাই কারণে, এটা হচ্ছে যে এই যে লোয়ার পোর্শনটা, এই বটম পোর্শনটা, এই যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের এইখানে এই রাবার প্যাডের সঙ্গে ফ্রিকশন হয়, এবং ফ্রিকশন হলে কি হয়, এখানে এই নাম্বারটা উঠে যেতে পারে। এবং এটা যেহেতু নিচের পোর্শনে থাকে, সেই জন্যই এখানে নাম্বারিং করা হয় না। তাই এটা হচ্ছে মোটামুটি ওয়েস্টার্ন গ্রিন পিপেটের আইডেন্টিফিকেশান। এবং ওয়েস্টার্ন গ্রিন পিপেটের এটা হচ্ছে যে আমার ইন্টারনাল ডায়ামিটার হচ্ছে 2.5 মিলিমিটার, এবং এর বোথ সাইড কিন্তু ওপেন, টপ এবং বটম কিন্তু এই যে টপ এবং বটম কিন্তু দুটো সাইডই ওপেন, সেই জন্য এটাকে পিপেট বলা হয়, এটাকে টিউব বলা হয় না। এটা মোটামুটি 1 ml ব্লাড হোল্ড করে, মানে এটার মধ্যে মানে 200 মিলিমিটার থেকে 0 মিলিমিটার অবধি যদি আমরা ব্লাড নিই, তাহলে কিন্তু 1 ml ব্লাড হোল্ড করবে এর মধ্যে। তাই চলো এবার আমরা শুরু করি যে কী করে ইএসআর করবো। তো ফ্রেন্ড আমি আজকে তোমাদের দুটো প্রসিডিউর দেখাবো। একটা হচ্ছে যে আরেকটা জিনিস লাগে আমার রাবার টিট। এটাকে অনেকে টিট বলে, এটাকে অনেকে বেলুন বলে, কারণ এইটাই হচ্ছে এটা দিয়ে আমরা ব্লাডটাকে ড্র করবো। তা ফ্রেন্ড এইটা আমার হোল্ড করার নিয়ম হচ্ছে, যেহেতু এটা রাবারের, এটা কিন্তু হোল্ড করার নিয়ম হচ্ছে আমার এই মানে আমার এরকম পোর্শনে হোল্ড করতে হবে এইভাবে, মানে আমার এই ইন্ডেক্স আর থাম এই দুটো ফিঙ্গারকে রিলিজ রাখতে হবে, মানে এই দুটো এই বিশেষ করে এই থামটাকে মানে একদম ফ্রি রাখতে হবে। এই থাম দিয়েই কিন্তু আমার এটাকে সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে, এটাতে কতটা ব্লাড তুলবো না তুলবো সেটাই। আর এই থাম দিয়ে আমি যতটা প্রেস করব ততটাই কিন্তু ব্লাড হবে। মানে কি, এটা কোন প্রিন্সিপালে কাজ করে, ভেতরে এই থামটা দিয়ে যেই আমি প্রেস করলাম, ভেতর থেকে যে এয়ারটা ছিল এয়ারটা বেরিয়ে গেল। এবং সিমিলারলি এবং এই যে আমি যদি পিপেটটা এখানে লাগাই, এই পিপেটটাও এই যে এর মুখে কিন্তু এয়ারটাইট অবস্থায়, এই যে মুখটাতে কিন্তু এয়ারটাইট অবস্থা হয়ে যায়, যার ফলে কি এর মধ্যে থেকে যতটা এয়ার বেরোবে এ ঠিক ততটাই মানে যদি আমার লিকুইডের মধ্যে দেওয়া থাকে তাহলে ঠিক ততটা অ্যামাউন্টে লিকুইড তুলবে, বা যদি আর এয়ারে থাকে তাহলে ততটা অ্যামাউন্টে এয়ার তুলবে। তা আমি ফার্স্ট আগে তোমাদের আগে এই প্রসিডিওর আমি এই রাবার টিট প্রসিডিওরে করতে দেখাতে চাইছি তোমাদের কীভাবে তোমরা মানে কীভাবে ইএসআর করতে হয় সেটা। তা চলো প্রথমে হচ্ছে, যেহেতু এইটাতে আমাদের ব্ল্যাক কালারের ভায়োলেট কিন্তু ডাইলুশন করার দরকার নেই, যেহেতু এর মধ্যে 3.8% ট্রাইসোডিয়াম সাইটের 4:1 রেশিওতে আছে, সেই জন্য এটাতে ডাইলুশন করার দরকার হয় না, জাস্ট এটা থেকে ব্লাড টেনে নিলেই হবে। এবং এই প্রসিডিওর আমি আমি অন্য একটা প্রসিডিওরে ওয়েস্টার্ন গ্রিন যে ডিসপোজেবল মেথড আছে সেই মেথডে দেখাবো, তাহলে সেখানে আর ডাইলুশন করে দেখাতে হবে না। তোমাদের আমি মেনলি দেখাবো হচ্ছে যে সিবিসি ভাইল থেকে বা ইডিটিএ ভাইল থেকে কী করে ডাইলুশন করতে হয়। তা চলো ফ্রেন্ড, ডাইলুশন করতে গেলে প্রথমে আমার লাগবে ট্রাইসোডিয়াম সাইটেট। এই ট্রাইসোডিয়াম সাইটেট আমার বানিয়ে রাখতে হয়। ট্রাইসোডিয়াম সাইটেট হচ্ছে একটা সল্ট। এই সল্টটা হচ্ছে 100 ml ডিস্টিল ওয়াটারের মধ্যে যদি 3.8 গ্রাম ট্রাইসোডিয়াম সাইটেট আমি দিয়ে দিই, তাহলে আমার 3.8% ট্রাইসোডিয়াম সাইটেট হয়ে যাবে। তা ফ্রেন্ড দেখো, আমি রাবার টিটা এই যে ওয়েস্টার্ন গ্রিন পিপেটের যে টপটা ছিল সেটা আমি এই যে রাবার টিটটা আছে টিটটার মধ্যে ঢুকিয়ে দিলাম। রাবার টিটের মধ্যে ঢুকানোর পরে মোটামুটি এই পোর্শনটা এয়ার টাইট হয়ে গেল, কিন্তু খেয়াল রাখতে হবে যে এই পোর্শনটা এয়ার টাইট যেন হয়। এয়ার টাইট না হলে কিন্তু আমার কোনো কিছু উঠবে না। তা মোটামুটি এটা যেহেতু আমার 200 মিলিমিটার, এটা যেহেতু আমার 200 মার্কিং করা থাকে, 0 থেকে 200 মার্কিং করা থাকে, মোটামুটি 10 ইন্টারভ্যালে মার্কিং করা থাকে। সেই জন্য আমি যদি এটাকে 4টে ভাগ করি, মানে এক একটা ভাগকে আমি যদি 50 মিলিমিটার করে করি, তাহলে 50 মিলিমিটার যদি আমি ট্রাইসোডিয়াম সাইটেট নিই, আর যদি আমি 200 মানে আর পুরোটাই যদি মানে 200 মিলিমিটার যদি আমি ব্লাড ইডিটিএ ব্লাড নিই, তাহলে কিন্তু আমার 4:1 ডাইলুশন হয়ে যাচ্ছে। তা চলো দেখো তোমরা, আমি দেখো আর সবসময় পিপেট ধরার নিয়ম হচ্ছে
জাস্ট আমি এই স্মল ফিঙ্গার, রিং ফিঙ্গার, মিডিল ফিঙ্গার, মোটামুটি এই তিনটে ফিঙ্গার দিয়ে আমি জাস্ট এই যে পিপেটের অর্ধেক পোর্শন এবং এই যে রাবার টিটের অর্ধেক এবং পিপেটের অর্ধেক জাস্ট আমি এইভাবে হোল্ড করবো। তাহলে দেখো ফ্রেন্ড আর এখান থেকে কিন্তু মুভ হচ্ছে না। আর এইটা জাস্ট এই ইন্ডেক্স ফিঙ্গারটা কিন্তু জাস্ট আমার এই থামটাকে কন্ট্রোল করার জন্য আমি ইউজ করবো। তা ফ্রেন্ড মোটামুটি আমার এইভাবে রাবার টিট ইউজ করার নিয়ম, এবং তোমরা এইভাবে প্র্যাকটিস করো তাহলে তোমাদেরও কিন্তু সুবিধা হবে। কারণ ল্যাবরেটরিতে কিন্তু পিপেটিংটা খুব মাস্ট এবং পিপেটিংটা খুবই ইম্পর্টেন্ট। তাই চলো আমরা মোটামুটি তা দেখো আমি প্রথমে কী করলাম, এখানে কিন্তু একটু প্রেস করে ইয়ার বার করে দিলাম। ইয়ার বার করে দেওয়ার পরে আমি এবার ট্রাইসোডিয়াম সাইট্রেটের মধ্যে দেখো আমি তুলে নিয়েছি। ফ্রেন্ড তোমরা দেখতে পাচ্ছ এখানে যেহেতু এটা কালারলেস সেই জন্য তোমরা বুঝতে পারছো না। মোটামুটি আমি 0 অবধি তুলে নিয়েছি। এখান থেকে আমি 50 মিলিমিটার অবধি আমি এখান থেকে ডিসপ্লেস করে দেবো। ডিসপ্লেস করে আমি 50 মিলিমিটার নিয়ে নিলাম। 50 মিলিমিটার নেওয়ার পরে বাদ বাকিটা আমি এর মধ্যে ডিসপ্লেস করলাম, এর মধ্যে রেখে দিলাম। এবার মোটামুটি এইটা আমার ট্রাইসোডিয়াম সাইট্রেটের কাজ শেষ। এবার ট্রাইসোডিয়াম এবার হচ্ছে কি করতে হবে, আমাকে কিন্তু ব্লাড নিতে হবে। ব্লাড কতটা নেব, মানে যদি আমি 200 মিলিমিটার নিয়ে নিই তাহলে কিন্তু আমরা এখানে হয়ে যাবে। ফ্রেন্ড আর একটা ভুলও করা যেতে পারে, যেটা হচ্ছে অটোমেটেড পিপেটের সাহায্য করা যেতে পারে। অটোমেটেড পিপেটে মনে করো যদি 250 মাইক্রোলিটার যদি আমি ট্রাইসোডিয়াম সাইট্রেট নিই, আর যদি 1000 মানে 1000 মাইক্রোলিটার মানে 1000 মাইক্রোলিটার মানে 1 ml যদি আমি ব্লাড নিই, তাহলে কিন্তু আমাদের 4:1 রেশিওতে হয়ে যাচ্ছে। তা ওটা আমি পরে দেখাচ্ছি তোমাদের, পরে অন্য কোনো প্রসিডিউরে দেখাবো। আজকে মোটামুটি যেটা আমাদের নর্মালি কমনলি করা হয় সেই প্রসিডিউরই দেখাবো। তাই চলো আমরা প্রথমে একটা ব্লাড নিয়ে নিই। একটা ব্লাড নিয়ে নিলাম আমরা, ইডি দিয়ে ব্লাড একটা নিয়ে নিয়েছি। এই ব্লাডটাকে আমরা ভালো করে মিক্সড করে নিলাম। এর মধ্যে মিক্সচারও করতে হয়, এরকম তোমরা এরকম করে মিক্সড করতে পারবে, এরকম করে মিক্সড করলেও হয়ে যায়। এবার মোটামুটি আমার হয়ে গেছে। এবার তোমরা একটু খেয়াল করো, মাইনিউটলি খেয়াল করবে। আমি দেখো কিছুটা প্রেস করে এখানে দিয়ে দিয়েছি। আমি দেখো আমি ইএসআর ওয়েস্টার্ন গিনি পিপেটের টিপটাকে আমি ব্লাডের মধ্যে পুশ করে দিয়েছি। এবার দেখো ফ্রেন্ড আমি দেখো ব্লাড তুলছি। দেখো আমার 0 অবধি হয়ে গেছে। 0 অবধি আমি নিয়ে নিলাম। ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পারবে, যেহেতু এবার আমি এই যে আমি 50 মিলিমিটার যে আমি ট্রাইসোডিয়াম সাইট্রেট নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে সেটার মধ্যে দিয়ে দেওয়ার পরে ফ্রেন্ড দেখো এবার আমি ভালো করে একটু মিক্সড করব। মিক্সড করার নিয়ম হচ্ছে জাস্ট এর মধ্যে দিয়ে এরকম কয়েকবার করলেই তোমরা দেখো ব্লাডটা দেখো উঠানামা করছে, মানে এটার মাথায় মানে মিক্সড করছে। এবার যেটা মেন প্রসিডিওর, যেটা হচ্ছে আমার ইএসআর করতে গেলে যেটা করতে হবে, এবার কীভাবে করবো, এবার মেনলি হচ্ছে আমি কী করে স্ট্যান্ড করবো। এই স্ট্যান্ড করাটাই কিন্তু ফ্রেন্ড খুব ভাইটাল ব্যাপার। কারণ আমরা কিন্তু এই প্রসিডিওর, কারণ অনেকেই কিন্তু মাউথ পিপেটিং করে। ফ্রেন্ড মাউথ পিপেটিং কিন্তু তোমরা কখনোই করবে না, কারণ মাউথ পিপেটিং করতে গেলে কিন্তু অনেক রকম প্রবলেমের সম্মুখীন হতে হয়। দেখো আমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, আমি কিন্তু থাম দিয়ে অলরেডি কিছুটা আমি প্রেস করে রাবার টিপটাকে প্রেস করে তারপরে কিন্তু আমি ব্লাডের মধ্যে ওয়েস্টার্ন গিনি পিপেটের টিপটাকে ঢুকিয়ে দিয়েছি। মানে কি হলো, আমি ইয়ারটাকে রিলিজ করে দিয়েছি। দেখো ফ্রেন্ড তোমরা এবার দেখতে পারবে, দেখো এর মধ্যে থেকে ব্লাড আসছে। জাস্ট আমাকে 200 মিলিমিটার অবধি আমাকে দেখতে হবে। 200 মিলিমিটার আমার হয়ে গেছে, মানে 0 অবধি আমার হয়ে গেছে ফ্রেন্ড। একবার আমি এখানে আটকে দিলাম। আটকে দেওয়ার পরে মেন কাজ হচ্ছে আমার এখানে আমি আটকে দিয়েছি, মানে টিপটাকে আমি সিল করে দিলাম। সিল করে দেওয়া মানে এটা থেকে আর কোনো ব্লাড বেরোতে পারবে না। এবার কি করতে হবে, আমাকে এই রাবার টিপটাকে আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে কি হলো, এখানে কিন্তু এয়ার ভর্তি হয়ে গেছে। এবার কি করতে হবে, আমাকে রাইট হ্যান্ডেড, মানে তোমরা যেরকমই করো না, অন্য হাতের ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি জাস্ট টপটাকে আমি সিল করে দেবো। এই সিল করে দিলাম। এবার জাস্ট আমি বটমটাকে ছেড়ে দিলাম। তাহলে কি হলো, এখানেও কিন্তু আমার সিল হয়ে গেল। তারপরে কিন্তু আর ব্লাডটা বেরোচ্ছে না। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এই রাবারের পোর্শনে রেখে
রাবারের পোর্শনে রেখে আমি কিন্তু টপের যে ইন্ডেক্স ফিঙ্গার সেটা কিন্তু ছাড়ছি না, আমি কিন্তু সেটাকে এখনও অবধি হোল্ড করে রয়েছি। আমি যতক্ষণ না এখানে আমি 100% শিওর হব যে আমার এটা মোটামুটি ফিক্সড হয়ে গেছে, এয়ার টাইট হয়ে গেছে। এবার দেখো আমি লেফট হ্যান্ড দিয়ে জাস্ট আমি লেফট হ্যান্ডে কী করলাম, একটু প্রেস করে রাখলাম, প্রেস করে রেখে আমি রাইট হ্যান্ড দিয়ে দিলাম, রাইট হ্যান্ড ছেড়ে রাইট হ্যান্ডের ইন্ডেক্স ছেড়ে দিলাম। যার ফলে কী হলো, এই যে পোর্শন, এই যে পোর্শন ফ্রেন্ড, এই পোর্শনটা কিন্তু পুরোটাই আমার কিন্তু এয়ার টাইট হয়ে গেছে। এবার কি করব, এবার হচ্ছে এই যে আমার 1 নম্বর পজিশনে আমি বসিয়েছি, 1 নম্বর পজিশনে বসানোর পরে 1 নম্বরের যে প্রেশার স্ক্রুটা থাকবে সেই প্রেশার স্ক্রুটাকে জাস্ট আমি এইবার তুলে দেবো। দেখো এই যে তুলে দিলাম, দেখো এবার তুলে নেওয়ার পরে জাস্ট আমি এটাকে ছেড়ে দিলাম, ছেড়ে নেওয়ার পরে দেখো এটা বসে গেছে। এবার আমি এটাকে আমি 1 ঘন্টা পজিশনে এইভাবে 1 ঘন্টা মতো, এইভাবে 1 ঘন্টা মতো নয় 1 ঘন্টাই রাখতে হবে। 1 ঘন্টা পরে নিলে আমি ESR এর রেজাল্ট পাবো, 1 ঘন্টা পরে একটা রেজাল্ট পাবো। আর যদি আমি 2 ঘন্টা পরে নিই তাহলে 2 ঘন্টা পরে মেন রেজাল্ট পাবো। তো ফ্রেন্ড দেখো মোটামুটি আমার তোমাদের দেখানোর জন্য আমার এইভাবে করেছি আমি, এবং দেখো এটা মোটামুটি 0 অবধি করাও, 0 অবধি মার্কিং হয়ে গেছে। এবং এটা দিয়ে দেখে এবার এই পজিশনে আমি এটাকে 1 ঘন্টা রেখে দেবো। এটা গেলে একটা প্রসিডিওর রাবার টিটের সাহায্যে আমি করবো। আর একটা প্রসিডিওর আছে যেটা হচ্ছে মেকানিক্যাল ডিভাইসের সাহায্যে কী করে করা হয়। এই হচ্ছে মেকানিক্যাল ডিভাইস, এটা মার্কেটে অ্যাভেলেবেল, তোমরা চাইলেও মার্কেট থেকে কিনতে পারো। এইটা হচ্ছে মেকানিক্যাল ডিভাইস। এই ডিভাইসে কী হয়, এখানে একটা রোলার থাকে, এই দেখো এখানে একটা রোলার থাকে। এই রোলারে কি করে, এখানে একটা জাস্ট এখানে একটা পিস্টন আছে, এইখানে একটা পিস্টন রয়েছে। পিস্টনটা হচ্ছে এই যে সিলিন্ড্রিক্যাল এই যে টিউবটা আছে, এই টিউবের মধ্যে কিন্তু একদম ফিক্সড হয়ে যাচ্ছে। আমি তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। এবার যখনই আমি এটাকে উপরে তুলছি, মানে ও কিন্তু ইয়ারটাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, যার ফলে নিয়ে যাচ্ছে। এবং এখানে কিন্তু ও পুরো এখানে যদি আটকে থাকে তাহলে কিন্তু এটা ভ্যাকুম পজিশন হয়ে যাবে। আবার যখন আমি এটাকে নিচের দিক করবো তখন কিন্তু ইয়ারটাকে ও ডিপ্রেস করছে। তাহলে এই রোলারটাকে আমি ইউজ করবো কেন, এই রোলারটা হচ্ছে পিস্টনটাকে ওঠানামা করার জন্য। এবং এটা খুব যেহেতু এইভাবে আমরা হাত দিয়ে করলেও হয়, কিন্তু এই হাত দিয়ে করলে কী হবে, হাত দিয়ে করলে আমরা মাইনিউটলি করতে পারবো না, সেই জন্য আমি রোলারের সাহায্যে মাইনিউটলি করতে পারবো। আর এখানে একটা স্ক্রু আছে, সেটা হচ্ছে প্রেশার রিলিজ। এইটাতে করলে কী হবে, এখানে যে প্রেশারটা হচ্ছিলো সেটা একবারে রিলিজ হয়ে যাবে। তো ফ্রেন্ড এই যে ভেতরে যে কাজটা করছি, এই যে মেকানিক্যাল ডিভাইসটা কী করে কাজ করছে দেখো, তোমরা ভালো করে দেখো, আমি কম্পেয়ার করে দেখাতে চাইছি। দেখো ফ্রেন্ড এইখানে দেখো আমি যখন এই পিস্টনটা টানছি দেখো এইখানে কিন্তু একদম সিল হয়েছিল, এবং এইখানে কিন্তু রাবার যে সিল রয়েছে সেটা কিন্তু এই যে আমার এখান থেকে কিন্তু একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করে দিচ্ছে। সিমিলারলি এও যখন এইভাবে উঠছে তখন কিন্তু এইখানে তোমরা যেহেতু এটা ট্রান্সপারেন্ট না দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট করছে। যার ফলে এখানে যে জিনিসটা হচ্ছে কোনো টিউব যদি বা এখানে যদি কোনো পিপেট আটকানো থাকে, এবং সেটাতে কিন্তু নেগেটিভ প্রেশারের মাধ্যমে যদি কোনো সেই পিপেটের টিপটা যদি কোনো লিকুইডের মধ্যে থাকে সেই লিকুইডটা উঠবে। ঠিক জাস্ট এই প্রিন্সিপালে কাজ করে। তাহলে আমরা চলো এবার এটাতে আমরা দেখবো যে কী করে মেকানিক্যাল ডিভাইসের সাথে ESR করা হয়। তাহলে মেকানিক্যাল ডিভাইসের সাথে করতে গেলে আমাকে সেই 4:1 ডাইলুশন করতে হবে। তাহলে তার জন্য একটা টিউব লাগবে, একটা ESR ওয়েস্টার্ন গ্রিন পিপেট লাগবে, মেকানিক্যাল ডিভাইস লাগবে, ব্লাড লাগবে। কারণ অলরেডি তোমাদের আমি বলেছি যে ব্ল্যাক কালারের যে ভাইলটা থাকে সেটা কিন্তু আমি ওই ESR এর যে ডিসপোজেবল ওয়েস্টার্ন গ্রিন মেথড আছে সেই মেথড আমি দেখাবো, কারণ এখানে কিন্তু অলরেডি ডাইলুশন করা হয়েছে, সেই জন্য আমার ডাইলুশন করার দরকার নেই। তা আমি চলো এটাতে দেখাবো তোমাদের কি করে করতে হয়। তো ফ্রেন্ড মানে আমি হয়তো তোমাদের গুছিয়ে বলতে পারছি না ঠিক করে, তোমরা একটু বুঝে নিও বা বুঝে নেওয়ার চেষ্টা করো। এবার দেখো ফ্রেন্ড এইটা মোটামুটি করার সময় কী হলো, মেকানিক্যাল ডিভাইস ইউজ করার সময় সবসময় এটাকে লোয়ার পোর্শনে রাখতে হবে, মানে যার ফলে পিস্টনটা কিন্তু একদম এখানে থাকলো, যার ফলে এখানে কিন্তু কোনো নেগেটিভ প্রেশার আর ক্রিয়েট হয়নি। এবার আমি কি করব, এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে সবসময় কিন্তু আমাদের এই পিস্টনটা যেন নিচের দিকে থাকে, একদম মিশে থাকে, যার ফলে এখানে যেন কোনো আগে থেকেই যেন কোনো আমার কোনো জিনিস সাফ করার আগে যেন এখানে নেগেটিভ প্রেশার না হয়ে থাকে। এবার কি করব, আমি পিপেটের টপটাকে, পিপেটের যে পোর্শনটাকে আনমার্কিং অবস্থা রয়েছে সেই পোর্শনটাকে আমি এই মেকানিক্যাল ডিভাইসের ভেতরে ঢুকিয়ে দিলাম, যেখানে হচ্ছে আমার এখানে দেখো এখানে ঢুকিয়ে দেওয়ার ফলে কী হবে, এখানে এয়ার টাইট হয়ে গেল পুরো, এখানে পুরো কিন্তু সিল হয়, ভেতরে একটা রাবার প্যাড আছে, রাবার প্যাডে কিন্তু পুরো সিল হয়ে গেল। এবার হচ্ছে এই বটমটাকে দেখো, আমি বটমটাকে ইউজ করবো ওয়েস্টার্ন গ্রিন ট্রাইসোডিয়াম সাইট্রেট তোলার জন্য। এখন কিন্তু আমি এইটা যদি থাকে, এই ওয়েস্টার্ন গ্রিন পিপেট যদি থাকে, তাহলে কিন্তু আমার কিন্তু অটোমেটেড ESR পিপেট ইউজ করার দরকার নেই। আর সবসময় ইউজ করার নিয়ম হচ্ছে যে মার্কিং পোর্শনের মার্কিং এরিয়াটা সবসময় ফ্রন্টে রাখতে হবে। তো ফ্রেন্ড দেখো আমি তুলছি, তোমরা দেখতে দেখো এটা খুব ইজিলি, এটাতে কোনো প্রবলেম হয় না। দেখো এবং তুমি যে পজিশনে রাখবে সেই পজিশনেই থাকবে। সবসময় একটু বেশি তুলতে হয়, তারপরে সেটাকে মানে একদম মানে বিভিন্ন রকম ইয়েতে কন্ট্রোল করতে হয়।
জাস্ট দেখো আমি কন্ট্রোল করে নিয়েছি, একদম 0 অবধি আছে, 0 মার্কিং অবধি আছে। এবার এখান থেকে আমি 50 মিলিমিটার অবধি আমি দিয়ে দেবো, মানে যেখানে আমার 50 মার্কিং শেষ হচ্ছে সেখানে আমি দিয়ে দিলাম। জাস্ট আমার 50 দেওয়া হয়ে গেল। এবার বাদ বাকিটা আমি এর মধ্যে আবার জাস্ট এই যে জাস্ট এরকম করে আমি দিয়ে দিলাম। এবার যদি এটা তো না পারো তাহলে এদিকে প্রেশারটাকে রিলিজ করলে কি হবে, একবারে পড়ে যাবে। হ্যাঁ, এবার তোমাদের একটা কোশ্চেন আসতে পারে, তাহলে কোশ্চেন মনে আসতে পারে তাহলে কেন আমরা যখন 50 দিচ্ছি তাহলে কেন আমরা প্রেশারটাকে রিলিজ করছি না। কিন্তু এখানে জিনিস খেয়াল করতে হবে ফ্রেন্ড, এইটা কিন্তু আমাদের পক্ষে কন্ট্রোল করা খুব মুশকিল। এবং এটা মোটামুটি প্রেশার, এটাকে জাস্ট ক্লিক করলেই কিন্তু মোটামুটি পুরোটাই প্রেশার এমনভাবে রিলিজ হয়ে যাতে পুরোটাই যে ফ্লুইড বা লিকুইড থাকবে সেটা কিন্তু পড়ে যাবে। সেই জন্য আমাদের সবসময় এই রোলার ইউজ করেই কিন্তু কন্ট্রোল করতে হবে। আর যখন একবার আমরা ফেলতে চাইবো তখন আমরা এই প্রেশার রিলিজের সুইচ বাটন, মানে এই সুইচটা চাপলে এখন প্রেশার রিলিজ হয়ে যাবে। দেখো ফ্রেন্ড, এইখানটা হচ্ছে প্রেশার রিলিজ, এই যে এখানে রাবারটা থাকে, রাবারটা কিন্তু প্রেশার রিলিজ করে। তো চলো আমাদের তাহলে 1 পার্ট হয়ে গেল ট্রাইসোডিয়াম সাইটের। এবার আমাকে 4 পার্ট নিতে হবে ব্লাড। তো 4 পার্ট ব্লাড নেওয়ার আগে কী করতে হবে ফ্রেন্ড, আমাকে ব্লাডটাকে ভালো করে মিক্সড করতে হবে। জাস্ট ব্লাড মিক্সচার হলে ভালো হয়, জাস্ট আমাকে এইভাবে করলে হবে, যেহেতু ইএসআর করার জন্য অতটা ইম্পর্টেন্ট, জাস্ট মিক্সড করলেই হবে। জাস্ট আমার মিক্সড হয়ে গেছে। আর খেয়াল রাখতে হবে যে কোনো ক্লট আছে কিনা, সেটা ভালো করে কিন্তু খেয়াল রাখতে হবে যে কোনো ক্লট আছে কিনা, ক্লটটাকে দেখে নিতে হবে। তো এখানে কোনো ক্লট নেই, কারণ ব্লাডটা খুব ভালো করে স্মুথলি মুভ করছে। এবার আমি কি করবো, ইএসআরের ওয়েস্টার্ন গ্রিনের যে আমার টিপটা আছে, টিপটা আমি ব্লাডের মধ্যে ঢুকিয়ে দিলাম। ব্লাডের মধ্যে ঢুকিয়ে দেবে, দেখো কিন্তু এখানে জাস্ট আমি রোলারটাকে ব্যাকওয়ার্ড করবো, মানে অ্যান্টি ক্লকওয়াইজ করবো। দেখো তাতে ব্লাডটা উঠে যাবে। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, মার্কিংটা কিন্তু আমার ফ্রন্টে রয়েছে। দেখো ব্লাডটা কীরকম উঠছে। জাস্ট এখান থেকে আমাকে খেয়াল রাখতে হবে যে দেখো আমার এখান থেকে খেয়াল রাখতে হবে যে 0 অবধি আসলে আমার হয়ে যায়। তো ফ্রেন্ড মোটামুটি আমার 0 অবধি হয়ে গেছে। এবার 0 অবধি হয়ে যাওয়ার পরে এই জাস্ট তোমরা ভালো করে খেয়াল করে দেখো, তোমাদের দেখানোর জন্য আমি দেখো একদম পুরো 0 মার্কিং অবধি আছে। 0 মার্কিং অবধি আমি ব্লাডটাকে তুলেছি, যদিও এইভাবে করা উচিত নয়। আর করে আমি এই যে 3.8% ট্রাইসোডিয়াম সাইটের 50 মিলিমিটার নিয়েছেন, তার মধ্যে আমি এই দেখো এবার আমি প্রেশারটাকে রিলিজ করে দেবো। দেখো তোমরা খেয়াল করে দেখো, ব্লাডটাকে একবারে জাস্ট ওর মধ্যে পড়ে যাবে, ঠিক আছে, ব্লাডটা পড়ে গেল। তার মানে আমার এটা কিন্তু কন্ট্রোল করা যায় না। এটাকে আমি মিক্সড করবো কী করে, জাস্ট এরকম তুলবো, অ্যান্টি ক্লকওয়াইজ রোলারটাকে ঘোরাবো, প্রেশারটাকে রিলিজ করবে। এখানে কিন্তু আমাদের কিন্তু এই রোলারটাকে এই যে প্রেশারে পিস্টনটা আছে, এই পিস্টনটাকে কিন্তু চাপা যাবে না, তাহলে কিন্তু এখান থেকে যে ভেতরে যে এয়ারটা ছিল সেই এয়ার থেকে একটা বাবুল তৈরি করে দেবে, যার ফলে খুবই প্রবলেম হবে এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের ইএসআর বসানোটা মুশকিল হয়ে যাবে। তাই এই যে আমি এটা মিক্সড হয়ে গেলো, 2 থেকে 3 বার করলে মিক্সড হয়ে যায়। এবার আমি আবার সেই মানে আমার সেই ব্যাকওয়ার্ড প্রসিডিওর মানে অ্যান্টি ক্লকওয়াইজ করে নিয়ে আমি এটাকে 0 অবধি তুলে নেবো। যে 0 অবধি তুলে নিয়েছি। 0 অবধি তুলে নেওয়ার পরে এবার আমি এই যে আমার ওয়েস্টার্ন গ্রিন যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডের ঠিক আগে কী করছিলাম, আমি আঙুল ইউজ করছিলাম, এখন আর আঙুল ইউজ করবো না। জাস্ট এই যে সেকেন্ড পজিশনে আমি টিপটাকে রাখবো। টিপটাকে রেখে এইখানে কিন্তু আমি কিন্তু কোনো প্রেশার দেবো না। আমি কিন্তু যা কিছু করবো আমার এই যে হয়ে গেল, আমার লেফট হ্যান্ড দিয়ে করলাম। এবার রাইট হ্যান্ড দিয়ে ধরে জাস্ট আমি লেফট হ্যান্ডের এই স্ক্রুটাকে আমি তুলবো, প্রেশার স্ক্রুটাকে তুলে জাস্ট এটাকে বসিয়ে দেবে। ফ্রেন্ড দেখো মোটামুটি একদম 0 অবধি হয়ে গেছে। আর সবসময় খেয়াল রাখতে হবে এই যে নাম্বারিংটা যেন নিজেদের ফ্রন্টে থাকে সবসময়, এই যে ফ্রন্টে রইলো। এবার এটাকে আমি 1 ঘন্টা পজিশন আমি রেখে দেবো, 1 ঘন্টা পরে আমি রেজাল্ট নিচ্ছি। মোটামুটি এখানে আমাদের একটা নাম্বারিং মানে টাইমটা নোট করে রাখতে হবে। মনে এখন আমার 10 AM বাজে। 10 AM আমি এটা প্রথমটা করেছি, আর দ্বিতীয়টা নাম্বার 1, নাম্বার 2টা করেছি 10 AM। তা আমি এই রেজাল্টটা নেবো ঠিক। তোমরা কাগজ ইউজ করবে, আমি যেহেতু এখানে আমার কাছে কাগজ নেই সেজন্য আমি এইভাবে ইউজ করলাম। তাহলে তোমাদের সঙ্গে আবার 1 ঘন্টা পরে দেখা হবে এবং আমি যে মেন ইএসআর রিডিংটা নিতে সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করবো। এবং ফ্রেন্ড এরপরে আমি কী করে মেনটেন্স করতে, কী করে ওয়াশ করতে সেই বিষয়েও তোমাদের আমি দেখিয়ে দেবো, আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। তা চলো 1 ঘন্টা পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।
ফ্রেন্ড 1 ঘন্টা হয়ে গেছে, এবারে 1 ঘন্টা পরে আমরা রিডিং নেব। তো 1 ঘন্টা পরে আমাদের রিডিংটা, প্রথম রিডিংটা আসছে কত, তোমরা একটু ভালো করে দেখো। এটা 1 ঘন্টা পরে রিডিং আসছে আমার। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একদম 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে 0, 10, 20 এবং দেখো এই যে 10-এর আবার এর আবার কিন্তু নাম্বারিং আছে, এর আবার কিন্তু নাম্বারস আলাদা আলাদা, মানে একে আবার ক্লাস মানে নাম্বারিং করা হয়েছে। দেখো এখানে ভালো করে দেখো, 0 আর 10-এর মাঝখানে দেখো 1, 2, 3, 4, 5 এই মাঝখানের যে লম্বা দাগটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 5 ইন্ডিকেট করছে, মানে 0, 5, 10, 15, 20 এরকম করে করে এগুলো ছোটো নাম্বার হচ্ছে 1, 2 করে। তাহলে দেখো আমাদের প্রথমটার এই যে প্রথম যেটা আমাদের প্রথম, এটা আমরা বসিয়েছিলাম 10টায় বসিয়েছিলাম, এখানে আমরা টাইম নোট করে রেখেছিলাম 10টা, সেই জন্য এখানে এখন আমরা প্রথমটা রিডিং নেব। প্রথমটার 1 ঘন্টা আমাদের হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা পরে আমাদের রিডিং নিতে হবে। তো দেখো মোটামুটি এই যে এরকম পজিশন, এরকম ক্লিয়ার প্লাজমা আসবে। তো আমাদের ইএসআরটা কী করে হবে ফ্রেন্ড? ইএসআরটা হতে গেলে ফরমেশন অফ ফাইন থ্রেড প্রথম 15 মিনিট, তারপরে র্যাপিড ফল অফ প্রোটিন নেটওয়ার্ক, রোলেক্স ফরমেশন, ফেজ অফ প্যাকিং, এই 4টে স্টেজে হয়। তাই এই 4টে স্টেজ প্রথম 15 মিনিট করে হয় বলে সেই জন্য 1 ঘন্টা আমরা রিডিং নিই। 1 ঘন্টায় কিন্তু আমাদের নর্মাল ইএসআর রেজাল্টটা, মানে নর্মালি যেটা আমরা করা হয় সেটা, আর যদি আমরা 2 ঘন্টা পরে করি তাহলে 2 ঘন্টা পরে আমাদের আসবে মেইন ইএসআর রিডিং। তাহলে চলো আমরা 1 ঘন্টা পরে কত দেখে নিই। 1 ঘন্টা পরে আমাদের রিডিং এসছে 35, 35, 36, 37, 38 এসছে। তা ফ্রেন্ড আমরা হচ্ছে প্রথমটা এসছে 38। তো আমরা এখানে ইএসআরের নোট করে রাখবো। 1 নম্বর ইএসআরের ফার্স্ট আওয়ারে এসছে কতটা, 38 মিলিমিটার এসছে আফটার 1 আওয়ার। তো 1 ঘন্টা পরে আমি এটা তোমাদের জাস্ট মিটিং মানে মিন ইএসআরটা কীভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করব। চলো আবার 10 মিনিট পরে আমি এই যে আমার সেকেন্ডটা আছে, সেকেন্ডটা কতটা হচ্ছে সেটা 10 মিনিট পরে দেখে নিই। তারপরে যে কোনো একটার আমরা মিন ইএসআর করে দেখব। ফ্রেন্ড তো আমাদের 1 ঘন্টা হয়ে গেছে, নেক্সট রিডিংটা নেব। তো নেক্সট রিডিংটা নিতে গেলে তোমরা তো নিশ্চয়ই আগেরটা দেখে নিয়েছো কীভাবে রিডিং নিতে হবে। তো এইটা মোটামুটি রিডিং হচ্ছে 35 হচ্ছে। তা দেখো ক্লিয়ার প্লাজমা জোন হয়ে গেছে এবং রেড সেল দেখো কিরকম প্যাকড হয়ে গেছে নিচে, মানে একদম প্যাকিং হয়ে গেছে রেড সেল, মানে 1 ঘন্টায়। তা ফ্রেন্ড এটা মোটামুটি আমাদের 1 ঘন্টা পরে রেজাল্ট হয়ে গেল, 1 ঘন্টা মোটামুটি। তাহলে আমরা এখানে লিখে রাখছি এখানে নাম্বার 2 এর রেজাল্টটা হলো 1 ঘন্টা পরে আফটার ফার্স্ট আওয়ারের পরে 38 মিলিমিটার আফটার 1 আওয়ার। তো এখন আমরা আবার 2 ঘন্টা পরে রেজাল্ট নেবো। 2 ঘন্টা পরে রেজাল্ট নেওয়ার পরে আমরা সেটাকে মিন করে তোমাদের ক্যালকুলেশনটা করে দেখাবো। তো ফ্রেন্ড চলো 2 ঘন্টা পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ফ্রেন্ড আর 1 ঘন্টা হয়ে গেল। তো আর 1 ঘন্টা পরে আমাদের যেহেতু আমাদের 2 ঘন্টা পরে রেজাল্ট নিতে হবে মিন ইএসআর এর রেজাল্ট, সেই জন্য মানে মিন ইএসআর এর রেজাল্ট নিতে গেলে আমাদের আর 1 ঘন্টা লাগবে, সেই জন্য আর 1 ঘন্টা হয়ে গেছে। এবং দেখো 1 ঘন্টা পরে আর 1 ঘন্টা পরে রিডিং এসছে, ফার্স্টে এসছিল 38, এখন এসছে দেখো 58 এসছে। তো তোমরা দেখো এই প্রথমটাতে আমরা নেব, প্রথমটা রিডিংটা আমরা নেব। এইটার আমরা একটাই করে দেখাবো এখন, মানে একটাতে আমরা মিন রিডিংটা ক্যালকুলেশন করে দেখাচ্ছি। তো চলো দেখো কি সুন্দর ক্লিয়ার প্লাজমা এসছে এবং দেখো লেভেল দেখো উপরে দেখো 0 অবধি আছে এবং দেখো নিচে দেখো কোথাও কোনো ইয়ার বাবেল নেই। তো ফ্রেন্ড তোমরা যখন ইএসআর করবে তখন এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যেন কোনো ইয়ার বাবেল যেন না ঢোকে। ইয়ার বাবেল কিন্তু আসলে সেই রিডিংটা কিন্তু এরর আসবে। তো ফ্রেন্ড আমার প্রথমটা রিডিং এসেছিল 38 ফার্স্ট হাফের এবং সেকেন্ড রিডিংটা এলো কত, সেকেন্ড রিডিংটা এলো আমার 58 মানে সেকেন্ড আওয়ারে এলো 58 মিলিমিটার আফটার সেকেন্ড আওয়ার। তো এখন আমাদের মিন ইএসআর রিডিং রেজাল্ট বার করতে হবে মিন। তো মিন ইএসআর কী করে করতে হয়, রেজাল্ট অফ ফার্স্ট আওয়ার প্লাস রেজাল্ট অফ সেকেন্ড আওয়ার। তো যেহেতু মিন আছে আমাদের, মিন মানে হচ্ছে আমাদের গড় করতে গেলে যেহেতু এটা ফার্স্ট হাফের 1 ঘন্টা হয়ে গেলো, এটারও আমাদের 1 ঘন্টা, তো 2 ঘন্টা পরে কত এসছে, 2 ঘন্টাকে আমি 2 দিয়ে ভাগ করব, আবার টোটালটাকে আমি যেহেতু আওয়ারে সেই জন্য আমি 2 দিয়ে ভাগ করব। তাহলে এবার আমি ইয়েটা করি, রেজাল্টটাকে পুট করি। ফার্স্ট হাফে কত এসেছিলো, 38 মিলিমিটার এসেছিলো। সেকেন্ড হাফে কত এলো, সেকেন্ড আওয়ারে কত হলো 58/2, কারণ যেহেতু আমাদের
1 ঘন্টা রেজাল্ট বার করতে হবে, মানে এটা যদি আমি 1 ঘন্টাতে ভাগ করি তাহলে আমার 1 ঘন্টা রেজাল্ট বেরোবে। এবার আমি টোটালটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 38 মিলিমিটার প্লাস 29 মিলিমিটার বাই 2। আচ্ছা, এটা ইউনিটটা হবে পার আওয়ার, তাহলে এটা কত হচ্ছে 38 আর 29, তো এটাকে করলে কি হবে, তো যেহেতু ফ্রেন্ড ইএসআর এর রিডিং কখনো ফ্র্যাকশনে দেওয়া যায় না, সেই জন্য রিডিংটা হবে আইদার 35 মিলিমিটার, মানে এটাই এটা হবে এই 30 মিলিমিটার পার আওয়ার। তো এইটা হচ্ছে মিন ইএসআর এর রেজাল্ট। তো ফ্রেন্ড একটা জিনিস খেয়াল করো তোমরা, দেখো ফার্স্ট হাফে যে রিডিংটা এসছে সেকেন্ড হাফে কিন্তু সেটা কম এসছে, কারণ এটা কিন্তু আসবেই, কারণ আমার ফার্স্ট হাফে কিন্তু ফরমেশন অফ প্রোটিন নেটওয়ার্ক, র্যাপিড ফল অফ প্রোটিন নেটওয়ার্ক, রোডেক্স ফরমেশন, ফেজ অফ প্যাকিং, এই যে 4টে স্টেজ, সেই 4টে স্টেজটা কিন্তু আমার এই ফার্স্ট 30 মিলিমিটার বা ফার্স্ট হাফে হয়ে গেছে। তা সেই জন্য সেকেন্ড হাফে কিন্তু খুব কম ফেজ অফ প্যাকিং হয়, সেই জন্য কিন্তু সেকেন্ড হাফে সবসময় কিন্তু রিডিংটা কম হয়েছে। তোমরা যারা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ ইএসআর, তারা কিন্তু সবসময় মেইন রেজাল্ট বার করার সময় কিন্তু খেয়াল রাখবে সেকেন্ড হাফের রেজাল্টটা যেন কখনো ফার্স্ট হাফ থেকে যেন বেশি না হয়। সেকেন্ড হাফের রেজাল্টটাকে মানে ফার্স্ট হাফের রেজাল্টটা কিন্তু সেকেন্ড হাফের রেজাল্ট থেকে কিন্তু সবসময় বেশি হবে এবং সেকেন্ড হাফের রেজাল্টটা কম হয়। তো এটা হচ্ছে মোটামুটি আমার ইএসআর এর রিডিং হলো। তো ইএসআর এর ক্যালকুলেশন হচ্ছে এটা। তো চলো ফ্রেন্ড, এরপর আমি দেখিয়ে দিচ্ছি কী করে ইএসআর এর টিউব এবং ইএসআর এর পিপেট এবং কী করে ওয়েস্টার্ন গ্রিন স্ট্যান্ড কী করে আমাকে মানে আমাদের মেনটেন করতে হবে এবং কী করে কেয়ারফুলি রাখতে হবে, কারণ এটা যদি আমরা কেয়ারফুলি ইউজ করতে হয় তাহলে কিন্তু এটা আমাদের অনেক দিন চলে যাবে। তো ফ্রেন্ড, আমাদের ইএসআর এর রিডিং নেওয়া হয়ে গেছে, আমি মানে আমাদের মেন ইএসআর ক্যালকুলেশন করা হয়ে গেছে। ইএসআর এর রিডিং আমরা এবার জাস্ট পেশেন্টকে ডেলিভারি করব বা আমাদের খাতাতে লিখব। এবার হচ্ছে আমরা ইএসআর এর মানে রিডিং নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ইএসআর এর এই যে পিপেট আছে এবং ইএসআর স্ট্যান্ড আছে সেটা কিন্তু ধুয়ে ফেলতে হবে, ওয়াশ করতে হবে। যদি আমরা ওয়াশ না করি তাহলে কী হবে, যে এই ব্লাডটা ইএসআর পিপেটের মধ্যে কিন্তু ক্লট হয়ে এবং আটকে যাবে, ইয়ার ড্রাই হয়ে গিয়ে আস্তে আস্তে এই ব্লাডটা শুকিয়ে যাবে, শুকিয়ে গিয়ে আটকে যাবে এবং যে এই যে আয়রনের যে বেসটা রয়েছে এই বেসটাতে কিন্তু এখানে কিন্তু যে রাবার প্যাডগুলো রয়েছে এগুলো খারাপ হয়ে যাবে এবং এই আয়রনের বেসটাতে কিন্তু আস্তে আস্তে রাস্ট পড়ে যাবে। তো সেই জন্য আমাদের অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যখনই আমাদের রিডিং নেওয়া হয়ে যাবে তখনই আমাদের এটাকে ওয়াশ করতে হবে এবং ওয়াশটা করার নিয়ম হচ্ছে রানিং ট্যাপ ওয়াটার নিচে ওয়াশ করতে হবে এবং এটা খুব সিম্পল এবং খুব ইজি প্রসিডিওরে ওয়াশ করা যায়। তোমরা একটু ভালো করে খেয়াল করো। দেখো প্রথমে হচ্ছে আমি কি করছি, আমি এই যে প্রেশার ক্লিপগুলো রয়েছে প্রেশার ক্লিপগুলোকে আমি টেনে জাস্ট দেখো রাইট হ্যান্ডে আমি এটা ধরছি, পিপেটটাকে ইএসআর ওয়েস্টিংয়ের পিপেটটাকে ধরছি, আর এই যে প্রেশার ক্লিপগুলো রয়েছে প্রেশার ক্লিপগুলো উপর দিকে টেনে দেখো এই যে উপর দিকে উঠে যাচ্ছে, উপর দিকে টেনে জাস্ট আমি এটাকে রিলিজ করে নিলাম এবং জাস্ট এই যে আবার সেই থাম দিয়ে আমি এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে আমি যে টপ পোর্শন ছিল ওয়েস্টার্ন গ্রিন পিপেটের টপ পোর্শন ছিল সেটাকে ফিক্সড করে আটকে এয়ারটাইট করে দিচ্ছি, কারণ না হলে এখানে ব্লাডটা পড়ে যাবে। জাস্ট নিয়ে জাস্ট বেসিনের যে বা সিঙ্কের যে আউটলেট রয়েছে সেই আউটলেটের উপর রেখে দিলাম যাতে ব্লাডটা যেহেতু ক্লট হয়নি অ্যান্টিকোয়াগুলেটেড রয়েছে সেই জন্য কিন্তু কী হলো গ্র্যাভিটেশনাল ফোর্সে ও কিন্তু আপনি নিচে নেমে গেল। সিমিলারলি এটাকেও আমি জাস্ট এটাকে নিলাম, বের করলাম, জাস্ট ক্লিপটাকে ধরলাম, দেখো এই যে আমি ব্লাডটাকে এই দেখো আমি প্রেশারটাকে রিলিজ করে দিচ্ছি, দেখো ব্লাডটা পড়ে গেল, ব্লাডটা পড়ে নিচে পড়ে গেল। এই যে জাস্ট আমরা এই যে সিঙ্কের বা বেসিনের যে সিঙ্কের যে আউটলেটটা থাকবে সেখানে আমরা করবো। এবার জাস্ট কলটাকে আস্তে করে খুলবে। এইখানে কিন্তু আমাদের মানে এই সময়টা কিন্তু আমাদের কেয়ারফুলি করতে হবে, কারণ এই সময় আমাদের অ্যাপ্রন পরতে হবে, মাস্ক পরতে হবে এবং গ্লাভস পরতে হবে। গ্লাভস অবশ্যই পরতে হবে, কারণ আমরা জানি না কোন ব্লাডে কীরকম কী আছে। তাই এবার জাস্ট আমি কলটাকে আস্তে করে খুললাম, আস্তে করে খোলার পরে তোমরা দেখো জল পড়ছে, আস্তে করে খুললাম, জাস্ট এটার উপরে জাস্ট এটাতে মানে এই ব্লাডটাকে দিয়ে জাস্ট ধুয়ে দিলাম, ধুয়ে জাস্ট ল্যান্ডিং করলাম, করলে এক্সেস ব্লাডটাকে আমার মানে এক্সেস জলটা পড়ে গেলো। জাস্ট এটাকে আমি এই স্ট্যান্ডিং পজিশানে আমি এইভাবে রেখে দিলেই ওর মতো এয়ার ড্রাই হয়ে যাবে। এবার নেক্সট আসছে আমার এই যে ওয়েস্টার্ন গ্রিন পিপেট, এই পিপেটটাকে আমি কী করে ওয়াশ করবো। দেখো ফ্রেন্ড, জাস্ট আমাকে এখানে একটা ফানেলের মতো বানিয়ে নিতে হবে। দেখো আমি এখানে দিয়ে জাস্ট এই দেখো এই যে ফানেলের মতো করে নিলাম। তোমরা ভালো করে দেখো
এখানে দেখো আমি ফানেলের মতো করে নিলাম, এখানে কিন্তু আমার এয়ার টাইট করে নিয়েছি, যার ফলে কী হবে এইখান দিয়ে যখন জলটা যাবে তখন কিন্তু ও কিন্তু এখান দিয়ে বেরিয়ে যাবে, যার ফলে আমার এখান দিয়ে বেরোবে না, মানে যতটা ম্যাক্সিমাম করা যায়। তাই সেই জন্য আমাকে জাস্ট এই দেখো এইভাবে ফানেল মানে ধরে জাস্ট পিপেটটাকে ধরে, পিপেটের মুখটা কিন্তু এরকম ক্লোজ করলে পিপেটের মুখটা কিন্তু এরকম ক্লোজ করলে হবে না, পিপেটটাকে জাস্ট এইভাবে দিয়ে এই পামের মধ্যে দিয়ে জাস্ট এরকম করে দিয়ে জাস্ট এরকম একটা ফানেল মতো বানিয়ে নিতে হবে, যাতে এখানে জলটা পড়লে জলটা যাতে এখান দিয়ে বেরিয়ে যায়। তো দেখো আমি দেখো করে নিয়েছি, আমি দেখো জলটা আমি দেখো এখানে দিচ্ছি, তোমরা এই দেখো জলটা দেখো বেরিয়ে যাচ্ছে এবং দেখো কি সুন্দর ওয়াশ হয়ে গেল। এবং কলটাও কিন্তু বেশি জোরে খোলা যাবে না, কারণ বেশি জোরে খুললে কিন্তু জল কিন্তু এখান দিয়ে বেরিয়ে আসবে। তাই দেখো ফ্রেন্ড এখানে তোমরা দেখো ভালো করে দেখো, এখানে দেখো এই ESR ওয়েস্ট ইন্ডিয়ান পিপেট দিয়ে দেখো কীরকম জলটা বেরিয়ে আসছে। তো এইভাবে আমাদের ESR ওয়েস্ট ইন্ডিয়ান পিপেটটাকে ওয়াশ করতে হবে এবং ওয়াশ করার পরে এটা তো ভেতরের বোর্ডটা ক্লিয়ার হয়ে গেলো। বোর্ডটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে জাস্ট এরকম হাত দিয়ে এরকম গ্লাভস দিয়ে এরকম বা কটন দিয়ে যেরকম ইচ্ছা সেরকম করে নিয়ে জাস্ট এরকম করে নিলাম, দেখে নিলাম যে কোথাও কোনো কিছু লেগে নেই বা কিছু নোংরা নেই, বা ভেতরটা বিশেষ করে ভেতরের যে বোর্ডটা আছে সেটা ক্লিয়ার হয়ে গেছে কিনা। ক্লিয়ার হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এটাকে জাস্ট আমি এরকম করে দিয়ে যে এক্সেস অ্যামাউন্ট যে যতটা আমাদের জল ফেলে দেওয়া যায় ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে এবার যেটা করতে হবে, মজাদার বিষয় হচ্ছে এটাই হচ্ছে মেইন এর মেনটেন করার। আর ফ্রেন্ড একটা জিনিস খেয়াল করো তোমরা, যদি আমি এইটাকে জাস্ট এইভাবে রেখে দিই, এইভাবে যদি জাস্ট মেজের সঙ্গে এইভাবে রেখে দিই, তাহলে কী হবে, এর এই যে পোর্শনটা যে স্মুথ রয়েছে, এই যে টিপের যে একদম টিপটা যে স্মুথ রয়েছে, এটা কি হবে, এর সঙ্গে আস্তে আস্তে ফ্রিকশান হতে 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 একটা সময় গিয়ে এগুলো ভেঙে যাবে, ইরেগুলার হয়ে যাবে। যার ফলে যখনই আমি এই যখনই আমি স্ট্যান্ডে এখানে বসাবো, এই রাবার প্যাডে যখনই বসাবো, তখন কী হবে, এই রাবার প্যাডে আর এখানে এয়ার টাইট হবে না। এই রাবার প্যাডে এয়ার টাইট হয়, রাবার প্যাডটা খারাপ হয়ে যাবে, যার ফলে ব্লাড আমার ওখানে আটকাবে না। এবার যদি আমি এটাকে স্ল্যান্টিং পজিশনে রেখে দিই, তাহলে কি হবে, স্ল্যান্টিং পজিশনে রেখে দিলে ফ্রেন্ড, এই স্ল্যান্টিং পজিশনে যদি রেখে দিই, তাহলে এই বোর্ডের ভিতরে যে জলটা রয়েছে সেটা কিন্তু কখনোই ড্রাই হবে না। সেই জন্য আমাকে রাখতে হবে স্ল্যান্টিং পজিশনে। স্ল্যান্টিং পজিশনে রাখলে কী হবে, এয়ার সার্কুলেশন হয়ে রুম টেম্পারেচারে বা ইনকিউবেটারের মধ্যে যদি আমি রেখে দিই, তাহলে কী হবে, একটা সময় 37 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কী হবে, আস্তে আস্তে এই জলটা ইভাপোরেট হয়ে যাবে এবং ড্রাই হয়ে যাবে। তো সেই জন্য যদি আমরা ইনকিউবেটারের মধ্যে রাখতে পারি, বা ইনকিউবেটারের মধ্যে রাখলে আমাকে স্ল্যান্টিং পজিশনে রাখতে হবে। যদি ইনকিউবেটারের ভিতরে না রাখি, তাহলে এরকম একটা বিকাল নিতে হবে। বিকালের মধ্যে কী করতে হবে, দেখো এই যে গজ কাপড় দিয়ে রাখতে হবে, গজ বা কটন, যে যেরকম পারো গজ বা কটন দিয়ে রাখতে হবে। তাহলে কী হবে, এই যে যখনই আমি এটাকে স্ল্যান্টিং পজিশনে রাখবো, এর ভিতরে যখনই ঢোকাবো, তখন কী হবে, যে এই পোর্শনটা এর সঙ্গে গিয়ে ফ্রিকশান হবে না, এই বিকারের কোনো সার্ফেসের সঙ্গে গিয়ে ফ্রিকশান হবে, যার ফলে অ্যাজ ইট ইজ থেকে যাবে। তা ফ্রেন্ড, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্স। ESR এর ওয়েস্ট ইন্ডিয়ান পিপেট কী করে আমরা মেনটেন করবো এবং কী করে কেয়ার করবো, বা ওয়েস্ট ইন্ডিয়ান স্ট্যান্ডকে কী করে কেয়ার করবো, কারণ এটা কিন্তু ম্যাক্সিমাম এক্সামের ভাইভাতে এটা কিন্তু ধরা হয় যে তুমি একটা ওয়েস্ট ইন্ডিয়ান পিপেটটাকে কী করে মেনটেন করবে বা কী করে কেয়ার করবে আপনার কাজের পরে, কাজের শেষে, বা কী করে। তাই এই রিলেটেড, এবং তোমরা যদি ভিডিওটাকে ভালো করে দেখো, অবশ্যই তোমরা মানে আশা করি বুঝতে পারবে, এবং যেখানে বুঝতে অসুবিধা হবে তোমরা আমাকে মেসেজ করো, আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যেন সবাই এটা দেখতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ড, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।